আচ্ছা, তাহলে জাভাস্ক্রিপ্টের গতদিন যে পর্যন্ত শিখেছিলাম যে অ্যালার্ট শিখেছিলাম আর প্রম্পট শিখেছিলাম। অ্যালার্ট শিখেছিলাম। তো বেসিক্যালি এই অ্যালার্ট যেটা আসে সেটা হলো উইন্ডো নামে একটা অবজেক্ট থেকে আসে। ওকে, উইন্ডো ডট অ্যালার্ট। এবার এর মধ্যে আমি যেটা অ্যালার্ট করতে চেয়েছি সেটাই হবে। তো এখন বলতে পারো যে এই উইন্ডো তাহলে কেন লিখছি না, শুধু অ্যালার্ট কেন লিখছি? তো উইন্ডো হলো একটা গ্লোবাল অবজেক্ট, মানে সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, সেই জন্য উইন্ডোর সঙ্গে এটা না লিখলেও চলে। তো এই অ্যালার্টের মতন আরেকটা শিখেছিলাম, সেটা হলো প্রম্পট। ঠিক আছে? এই প্রম্পটের মাধ্যমে কি করা যায়? এই প্রম্পটের মাধ্যমে তোমার কারোর কাছ থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা যায়। তো মানে ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নেওয়া যায়। যেমন হলো বললাম যে give me a number, এরকম জিজ্ঞেস করলাম যে একটা নাম্বার দাও আমাকে। আমি যখন রান করবো তখন বলবে একটা নাম্বার লেখার জায়গা দেবে। তো 12, ওকে। তো এই যে নাম্বারটা নিলাম, এই নাম্বারটাকে আমরা সেভ করতে পারি কোনো একটা জায়গায়। তো সেভ করার পদ্ধতি কি? সেভ করার পদ্ধতি হলো লেট নাম, এরকম নাম লিখলাম, তারপরে এটাকে এখানে সেভ করব। তো এখন এই নাম 1 যেটা নিয়েছি সেটা হলো একটা ভ্যারিয়েবল, আর এটাকে কি করেছি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েছি, মানে হলো ইকুয়াল টু, তারপরে এটা নাম মানে হলো নাম্বার। তো এখন আমি যখন এখানে রান করছি তখন একটা আমাকে নাম্বার চাইবে, আমি একটা নাম্বার দেব, এখানে ওকে করব। তারপরে এই নামটা কিন্তু মানে নাম্বারটা কিন্তু এখানে সেভ হয়েছে, কিন্তু সেভ হলেই হলো না, এটাকে কাজে লাগাতে হবে। তো এখন কাজে লাগাবো কি করে? তো আমরা সিম্পল করতে পারি কি console.log, এরকম করতে পারি নাম। আর এটার কোটেশনের প্রয়োজন নেই, এই কারণে প্রয়োজন নেই কারণ এটা যেহেতু ভ্যারিয়েবল একটা, তো এটা স্ট্রিং নয়, সেই জন্য কোটেশন নেই। এবার কনসোলে গেলাম, কারণ কনসোল করছি যেহেতু, নাম্বারটা এখানে দেখা যাচ্ছে। এখন এই নাম্বারটা নিয়ে আমরা কিছু একটা করতে পারি। সাপোজ এই নাম্বারটার সঙ্গে আমি হয়তো 3 মাল্টিপ্লাই করতে চাই, গুণ করতে চাই। তো এইভাবে আমরা মাল্টিপ্লাই করতে পারি 3 কে। তাহলে আবার আবার দেখছি, এখানে দিলাম 30, তাহলে এখানে মাল্টিপ্লাই হয়েছে। ওকে, এবার এই দুটোর মধ্যে একটা ডিফারেন্স খেয়াল করো। এটা হলো আগেরবার নাম্বার নিয়েছিলাম কিন্তু তখন রিপ্লাই করেছে কোটেশনের মধ্যে, আর এখানে যখন নাম্বার নিলাম তখন আসলো কোটেশন ছাড়া, গুণ হলো, কিন্তু ক্যারেক্টারটা একটু অন্যরকম লাগছে। আরেকটা জিনিস করে দেখি তাহলে প্রমাণ পাবো। এখানে যদি প্লাস করি, আবার যদি একই নাম্বার নিই 13, এবার যদি ওকে করি তাহলে দেখো 133 দেখায়। এটা হলো একটু ডিফারেন্ট টাইপ হয়ে গেল না, যে এটাতে 13 ঠিক আছে, এটা 133 কেন? অ্যাকচুয়ালি 13 আর 3 প্লাস হয়নি, এটা পাশে বসে আছে, কিন্তু গুণের সময় গুণ হতে পারে। এখানে যদি আমি ভাগ চিহ্ন দিতাম ভাগ হতে পারে, বিয়োগের সময় বিয়োগও হতে পারে। কিন্তু যোগের সময় যোগটা হয় না, কারণ হলো এখান থেকে যে নাম্বারটা আমরা পাই সেই নাম্বারটা হলো অ্যাকচুয়ালি একটা স্ট্রিং। ঠিক আছে? তো এই যে স্ট্রিং যেটা পাচ্ছি সেই স্ট্রিংটাকে আগে কনভার্ট করতে হয়। কিসে কনভার্ট করবো? নাম্বারে। তো নাম্বারে কনভার্ট করার জন্য আমরা এখানে নাম্বার লিখে দিতে পারি। এটা হলো একটা পদ্ধতি, এটা আমরা শিখেছিলাম, আগের দিনই শিখে নিয়েছি এটা। তো আবার যদি 13 দিই, ওকে করি, ওকে, তাহলে এখন বিয়োগ হচ্ছে। যদি যোগ করতে চাই, যোগটা হচ্ছিল না, তাই তো? এখন যদি যোগ করতে চাই তাহলে যোগও করতে পারছি, কারণ এটা নাম্বারে কনভার্ট হয়ে গেছে। তো এটা যে নাম্বারে কনভার্ট হয়েছে তার প্রমাণ কি, তাই না? তো প্রমাণটা দেখার জন্য আমাদের কি করতে হয়, এর টাইপটা দেখতে হয়। টাইপ অফ নাম, ওকে, টাইপ অফ নাম, এটা জাভাস্ক্রিপ্টে চিনি। জাভাস্ক্রিপ্ট কোনো ভেরিয়েবলের টাইপ দেখার জন্য এটা দিয়েছে। এখন যদি রান করি, তারপর লিখি 13, ওকে, তারপর দেখাল নাম্বার। তো এই কাজটা আরেকভাবে করা যায়। সেটা কিভাবে? যে যোগটা করছিলাম সেই যোগটা এখানে করছি, আর এখানে যে নাম্বারটা লিখেছিলাম নাম্বারটা সরিয়ে দিচ্ছি, এখান থেকে সরিয়ে দিয়ে এখন এর সঙ্গে কত যোগ করছিলাম, +3, সেই নম্বরটাই আবার করছি, শুধু এই নামের আগে
একটা প্লাস লাগিয়ে দিলাম এইভাবে। ওকে, তো এবার যদি রান করি 13 প্লাস 3 16 আসছে, তাহলে এটা হলো একটা শর্টকাট ওয়ে। ওকে, এর মাঝখানে কিন্তু গ্যাপ দিলে অন্য মানে দাঁড়াবে, কিন্তু আমি যদি এর গায়ে লিখি তাহলে এটা নাম্বারে কনভার্ট হয়ে যায়। ওকে, এইবার এই পর্যন্ত বোঝা গেছে। এবার ছোট একটা টিপস, এই যে লেখাগুলো আসছে না পরপর পরপর, তো আমি চাইছি প্রত্যেকটা যেন ফ্রেশ আসে, এই পুরোনো লেখাগুলো যেন না থেকে যায়, এই কনসোলটা ক্লিয়ার করতে চাই। তো সেই জন্য আমরা কি করব, প্রথম লাইনে এসে কনসোল ডট ক্লিয়ার এভাবে লিখে নেবো। তো এতে করে কি হবে, আমি যখনই রান করবো না, ধরো 15 লিখলাম, দেখো প্রত্যেকবার কিন্তু এবার ফ্রেশ পাবো আমি, তাই না? এই পেজটা নোংরা হবে না আমাদের এখানে। তো এইভাবে আমরা কনসোল ডট ক্লিয়ার করে পুরো কনসোলটাকে ক্লিয়ার করে দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা এই ভ্যারিয়েবলের সঙ্গে শিখে নেবো, এই যে কনসোল ডট লগ বারবার লিখতে হচ্ছে আমাদের, তারপরে সব, তো এই জিনিসটাকে আমরা একটু ছোট করে ফেলতে পারি। আমরা শুধু যদি লগ লিখি তাহলেও কাজ হবে। তো তার জন্য আমাদের সেটআপটা বানিয়ে নিতে হবে। এখানে কনস্ট লিখলাম, কনস্টের ব্যাপারটা জানা আছে, এভাবে লিখে রাখলাম। এখন আমি এটাকে ইউজ করতে পারি, শুধু লগ, এটাকে ভ্যারিয়েবলে সেভ করে দিয়েছি। এবার যদি এই কাজটা করি তাহলে এখানে ক্লিয়ারও হচ্ছে, আবার লগ শুধু লিখে কাজও হচ্ছে। কিন্তু হচ্ছে কিভাবে, এটা হলো একটা ভ্যারিয়েবল লেখার পদ্ধতি। ওকে, যেমন সিম্পল যদি কোনো একটা নাম্বার লিখি আমরা, এটা হলো লিটারাল বলে এটা। ওকে, আর যদি ভ্যারিয়েবল লিখতে হয়, এটা তো একটা ভ্যালু। এখন যদি আমি কোনো ভ্যারিয়েবল লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হয়, লেট, তারপরে সে একটা ওয়ার্ড, তারপরে সেইটা। ওকে, একই রকম ভাবে কোনো ভ্যারিয়েবলের মনে করো এজ, ওকে, const এখানে লিখলাম জেন্ডার। ওকে, জেন্ডার এখানে লিখলাম মেল। ঠিক আছে, এবার আমি চাইছি যে নেমটাকে চেঞ্জ করতে, এই নেমটাকে আমি ওভাররাইড করতে দিয়েছি। ওকে, তাহলে কিভাবে করব, তো আমি লিখলাম নেম ইকুয়ালস টু জনের বদলে এবার আমি করে দিতে চাইছি বম। এটাকে যদি আমি এখন কনসোল লগ করি, আমি শুধু লগ লিখি নেম, তাহলে কি হবে, আচ্ছা এটা বারবার আমাদের ডিস্টার্ব করবে, তো এটাকে অফ করে এই যে বম আসছে, তাহলে আমাদের এখানে কি আসছে, আরে সুপার লাইনটা বন্ধ করতে হবে, এটা কনসোল লগ হচ্ছে, বম আসছে। আচ্ছা, এবার বলতে পারবে যে আমি এই নেমের আগে যদি আবার এরকম লেট লিখতাম তাহলে কি হতো, তাহলে বলতে হবে দুবার ভেরিয়েবল একই নাম নিলে এরর দাও, তাহলে এরর আসবে যে নেম হ্যাজ বিন অলরেডি ডিক্লেয়ার্ড আইডেন্টিফায়ার। হ্যাঁ, কারণ নেম নামে একই জিনিস দুবার লিখতে চলবে না, একই ভ্যারিয়েবল দুবার লিখবো, লেট লিখবো, সেটা পারমিশন নেই লেটের থেকে। কিন্তু আমি যদি ওভাররাইড করতে চাই তাহলে করতে পারি, সেক্ষেত্রে আমাকে লেট লেখা চলবে না। এবার ওভাররাইড যদি করি ছিল জন, জন মুছে গিয়ে বব হয়েছে, কিন্তু এটাতে পারমিশন আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে আমরা এইভাবে কনভার্ট করে মানে ওভাররাইড করতে পারি। তাহলে দেখি জেন্ডারের ক্ষেত্রে কি হয়। আচ্ছা, নেম হয়তো আমি জেন করেছি, ওকে, তাহলে জেন্ডারটাকে চেঞ্জ করতে হবে এখন, তাই না? জেন্ডারটাকে চেঞ্জ করে মেল থেকে ফিমেল করতে হবে, এরকম। তাহলে নেম যদি বদলাতে পারি তাহলে নিশ্চয়ই জেন্ডারও হয়তো বদলাতে পারবো। যদি রান করি তাহলে বলতে এরর, এখানে এররটা কি দিয়েছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভ্যারিয়েবল, বলছে যে এখানে একটা কনস্ট্যান্ট দিয়েছিল, মানে হলো ফিক্সড একটা, এটাকে বদলানো যাবে না। তো তুমি সেই জন্যই লিখেছিলে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কথাটা তো ধ্রুবক, ফিক্সড।
তো তুমি সেটাকে এখন ওভাররাইড করার চেষ্টা করছো, কনস্ট্যান্ট হলে সেটা সেই ক্ষেত্রে সেটাকে আর চেঞ্জ করতে পারবে না, সেটা ফিক্সড ওয়ান টাইম ওটা। এখন কোন জিনিসগুলো করবো, সাপোজ ধরো আমার যে ওয়েবসাইটটা বানাচ্ছি সে নামটা, টাইটেলটা সেটা ফিক্স লিখে রাখলাম যে ওটা পরিবর্তন হবে না। সাপোজ ধরো আমি আরেকটা করলাম যে আমার যে ডেটাবেসের নামটা, যে লোকাল হোস্ট, তারপরে ডিবি ইউজার, ডিবি পাসওয়ার্ড, তারপরে ডেটাবেসের নেম, এগুলো হলো ফিক্সড, এগুলো বদলাবো না। ঠিক আছে, কেউ যদি ওভাররাইড করতেও চায় তাহলে যেন করতে না পারে। এখন এখানে নেম না হয়, আমার যদি এরকম থাকতো ডেটাবেস নেম, ওকে, এরকম লেখা থাকতো মাই ডেটাবেস, তুমি এইভাবে প্রজেক্ট বানিয়েছো। এখন কি হয়েছে, কেউ এসে এই নেমটাকে চেঞ্জ করে ফেলেছে, তাহলে কি কাজ করবে আমার প্রজেক্ট? তাহলে আমার ডেটাবেসের নেমই তো চেঞ্জ হয়ে গেল। তো ডেটাবেসের নেম যখন চেঞ্জ হয়ে গেল তাহলে আমার ডেটাবেস কানেক্ট হবেই বা কি করে, তাই না? তাহলে আমার কি করা উচিত? এটা কনস্টিটিউট, সেই জন্য কনস্টিটিউট করতে হবে। আমরা পিএইচপি তে করেছিলাম কিন্তু সেই জন্য ডিফাইন বলে ওখানে মেনশন করেছিলাম। আর এই ক্ষেত্রে কি করতে হয়, কনস্টিটিউট, পিএইচপি তেও কনস্ট আছে। ঠিক আছে, তো এখন এই গেল তোমার লেট আর জেনারেট এই কনসেপ্টটা। এবার এর সঙ্গে আরেকটা কনসেপ্ট আছে, সেটা কি, এটা হলো পুরনো কনসেপ্ট, সেটা হলো ভার। ওকে, ভার ধরো লিখলাম একই জিনিস লিখলাম, ধরো ডেটাবেস নেম, এরকম লিখলাম ডেটাবেস নেম হলো আমার ধরো রান কমপ্লিট, এই নামে আমি ডেটাবেস বানাতে চাইছি আন্ডারস্কোর ডিবি। এইবার এই যে নামটা, এই নামটাকে আমি আবার লিখছি একই জিনিস, সেম নাম, কিন্তু এটাকে চেঞ্জ করে দিলাম, এখানে করে দিলাম এলসিএ ডিবি। তো এখন যদি আমি এখানে লক করি, মানে কনসোল লক করি, কি দেখতে পাবো? এলসিএ ডিবি, তাই না? তাহলে আমার ডেটাবেসের নাম কি ছিল? এটা। আর অন্য একজন কোডার এসে নামটাকে বদলে দিয়েছে, তাহলে আমার তো পুরো প্রজেক্ট বন্ধ হয়ে যাবে না? তো যদি এখানে লেট থাকতো তাহলে কি হতো? না, লেট থাকলে ওয়ার্নিং দিতে পারতাম। কনস্ট্যান্ট থাকলে তো পরিবর্তন হতো ওয়ার্নিং, যদি দুবার লেট লিখলে তাহলে অ্যাটলিস্ট একটা ওয়ার্নিং পেতাম, তাই না? আর যদি কনস্ট হতো কোনো ওয়ার্নিং তাহলে কি বলতো? ডেটাবেস নেম অলরেডি ডিক্লেয়ার। তাহলে এখন সুবিধা কোনটা? কনস্ট লেখাটা যদি এরকম ফিক্সড হতো। যদি ভার লিখি, এটা যেটা পুরনো পদ্ধতি, মানে 2015 আগে যেভাবে লেখা হতো, তাহলে এটা বদলে যেত আমাদেরকে না জানিয়ে। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি হেডেক হয়ে যেত, যে বারবার যদি কেউ ডেটাবেস নেম চেঞ্জ করতেই থাকে, বা কোনো একটা ভ্যারিয়েবল আমি সেভ করে সেটা দিয়ে হিসাব নিকাশ করেছি, বারবার চেঞ্জ করে দিল, তখন তো মুশকিল হয়ে যেত না? এখন তুমি লিখেছো ভার, তুমি দিচ্ছ ডিসকাউন্ট অ্যামাউন্ট, এরকম লিখেছো তুমি ডিসকাউন্ট 50, এখন আবার আমি কোডে বসেছি, কোথাও গিয়ে ডিসকাউন্ট আবার চেঞ্জ করে ফেলেছি, আমি 50 থেকে 60 করে ফেলেছি, এখন তো হিসাব মিলবে না। তো আমাদের না জানেই এটা কিন্তু ওভাররাইট করে ফেলছিল বারবার। তো এই পদ্ধতিটা ভুল ছিল, মানে এরর প্রবণ ছিল, যে কখন চেঞ্জ হয়ে গেল, কি হয়ে গেল, কেউ কিছু জানতেই পারতো না, তো একটা প্রবলেম ক্রিয়েট করতো। তো সেই জন্য এর হাত থেকে বাঁচার জন্য 2015 কি করেছে, এই লেট কনস্ট এই বিষয়গুলো ইন্ট্রোডিউস করেছে, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে আছে, জাভাস্ক্রিপ্ট আগে ছিল না, সেই জন্য জাভাস্ক্রিপ্ট বেশি স্ট্রং ল্যাঙ্গুয়েজ বলে মনে হতো না। এই কনসেপ্ট এখন ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, এবার এই জিনিসগুলোকে সব আপাতত সরিয়ে দিচ্ছি, প্রয়োজন নেই। এটা নিয়ে কিছু কাজ আছে, আমরা এখন প্রম্পট শিখলাম। আচ্ছা, এবার এখানে লিখলাম, ধরো H1 একটা লিখলাম,
হ্যালো ওয়ার্ল্ড আর একটা প্যারাগ্রাফ দিলাম এরকম। এই জিনিসটা আমি এখন চাইছি যে প্রিন্ট আউট করতে আমার এই প্রজেক্টটা, এই এতগুলো জিনিস প্রিন্ট আউট করবো। তো কিভাবে করতে পারি দেখো, এখানে এসে আমি যদি প্রিন্ট লিখি, সেই যেমন প্রম্পট লিখছি, অ্যালার্ট লিখছি, এরকম প্রিন্ট বলে একটা জিনিস আছে, একটা ফাংশন আছে। আমি যদি এখানে এটাকে লিখি, এটা এখন যদি রান করি না, তাহলে একটা উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, এখানে ডেস্টিনেশন কোথায় দেখো লেখাটা এসছে কিন্তু। ওকে, এখন এই যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে টেক্সট কিন্তু ধরতে পারছি, কারণ কি হিসাবে যাচ্ছে, এটা পিডিএফ হিসাবে সেভ করতে পারো। ঠিক আছে, কালার প্রিন্ট হবে না, ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, পোর্ট্রেট হবে না, ল্যান্ডস্কেপ হবে, সবকিছু কিন্তু তুমি এখান থেকে চুজ করতে পারো। আর খেয়াল করে দেখবে আমরা যখন সিএসএস লিখি তখন উপরে লিখে রাখি যে এই যে সিএসএস টা লিখলাম সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট হবে না কালার হবে, সেটা কিন্তু আমরা মেনশন করি। এখানে H1 করছি, কালার রেড, এরকম। এবার আমি প্রিন্ট করার জন্য রান করাচ্ছি। ঠিক আছে, এখন তুমি এখানে সিএসএস কিন্তু দেখতে পারো যে প্রিন্টের সময় কেমন হবে আর ডেস্কটপে কেমন হবে, সেটাও করা যায়। আর যদি প্রিন্টে ক্লিক করো তাহলে এখানে আগে সেভ করে নিতে পারো, তারপরে যদি প্রিন্টার কানেক্ট থাকে প্রিন্টও করতে পারো। তো এই অপশনটা কিন্তু আসে জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, আচ্ছা নেক্সট কাজ, নেক্সট হলো আমার আছে কনফার্ম বলে একটা জিনিস। ওকে, কনফার্ম শব্দের অর্থ কি? নিশ্চিত করা। ঠিক আছে, আমরা জিজ্ঞেস করি না যে তুই কনফার্ম বল, যাবি কি যাবি, নিশ্চিত ভাবে বলতে হবে না, অর্ধেক অর্ধেক কথা বলতে হবে না, যাবি কি যাবি না ঠিক করে বল, এরকম জিজ্ঞেস করি। কিন্তু তো আমি এখানে জিজ্ঞেস করলাম যে do you agree our policy? এই কথাটা লিখলাম। এখন যদি আমি রান করি তাহলে কি আসবে, do you agree our policy? ওকে করলাম, তারপর কিছুই ঘটলো না। তার মানে এই জিনিসটাকে আমরা সেই প্রম্পটের মতন সেভ করতে পারি। ঠিক আছে, লেট লিখে রেসপন্স লিখলাম। কনফিউশন হচ্ছে কি এই জায়গাটা, রেসপন্সটা একটা ভ্যারিয়েবল দিলাম। ঠিক আছে, আমি রেজাল্টও নিতে পারি যে ইউজার কি বলছে। দুটো অপশন এসেছিল না, আমি যখন রান করছিলাম, ডু ইউ এগ্রি পলিসি ওকে করতে পারে আর না হলে ক্যান্সেল করতে পারে। মানে তুমি কি পলিসি স্বীকার করছো, আমাদের পলিসি মেনে নিচ্ছ? আমি বললাম হ্যাঁ ওকে মেনে নিলাম, আর না হলে ক্যান্সেল করলাম যে আমি মানলাম না, আমরা পলিসি ক্যান্সেল করতে পারি। তো ওকে করলে কি হয় আর ক্যান্সেল করলে কি হয় সেটা দেখতে হবে। তো সেটা দেখার জন্য আমি রেজাল্ট নিয়েছি একটা ভ্যারিয়েবল। তো এই রেজাল্টের থেকে বেটার হয় রেসপন্স, যে পাবলিক কি বলছে, ইউজার কি বলতে চাইছে, তো রেসপন্স নিলাম। এখন এই রেসপন্সটাকে আমরা কনসোল লক করতে পারি, কনসোল লক করলাম, রান করলাম, ওকে করছি, এখন ট্রু এসছে। আর যখন ক্যান্সেল করছি তখন কি আসছে, ফলস আসছে। তার মানে যদি দুটোই অপশন আছে, ট্রু আর ফলস, তো যদি ট্রু আর ফলস পাই এখান থেকে আমরা কোনো কাজ করতে পারি। তো যেমন এখানে লিখলাম ইউ এগ্রি, এরকম লিখলাম। আর এখানে একটা H2 নিলাম, এখানে লিখলাম ইউ ডিজেবল, এরকম কথাটা লিখলাম। ঠিক আছে, এবার দেখো রিয়েল ওয়ার্ল্ড একটা প্রজেক্ট বানাবো এখানে। তো সিএসএস এ আসলাম, গ্রিন, আর H2 যেটা ছিল সেটা হলো কালার রেড। তো কেউ যদি এগ্রি করে তাহলে এটা দেখাবে, আর কেউ যদি ডিসএগ্রি করে মানে ক্যান্সেল বাটনে ক্লিক করে তাহলে এটা দেখাবে। তো এখন এই দুটোকে সবার প্রথমে আমাকে কি করতে হবে, ডিসপ্লে নাম বন্ধ করে দিলাম। এইবার ডিপেন্ড করবে এর উপরে, তো সেটা কিভাবে দেখাতে পারে যে H1 দেখাবো না H2 দেখাবো, কিভাবে দেখাবো? বাটন দুটো ধরতে হবে, ক্যান্সেল আর ওকে বাটন।
এই রেজাল্টটা পাচ্ছি আমরা এখান থেকে। এই রেজাল্টের উপরেই নির্ভর করবে আমার H1 দেখাবো না H2 দেখাবো। if else দেব if else লাগবে, if আর else। if এর মধ্যে কি হয়, যদি ঘটনাটা থেকে ট্রু আসে তাহলে এটা চলে, আর যদি ফলস হয় তাহলে এটা চলে। তো এখানে আমি কি লিখতে পারি, রেসপন্স লিখতে পারি। তাহলে রেসপন্সে যদি কেউ ক্লিক করে ট্রু পাঠায় তাহলে এখানে ট্রু হয়ে যাবে, আর যদি ফলস পাঠায় এখানে তাহলে ফলস আসবে উত্তর। সেটার উপর নির্ভর করে আমরা এখানে কোড লিখতে পারি। এখন H1টাকে তো ধরতে হবে, H1 দেখাতে চাইলে তো H1 ধরতে হবে, দেখো কি করে, ধরবো কি করে। document dot query selector ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর H1, তারপর দেখো কি করে, ধরে তো নিলাম inner HTML, তারপর এরকম inner HTML দিয়ে কি করে, HTML লিখতে হয়, কিন্তু আমরা করতে কি চাইছি না, ভেরিয়েবল দিয়ে আমরা শুধু চেক করছি যে ওকে তে ক্লিক করেছে না ক্যান্সেলে ক্লিক করেছে। আমাদের ধরলাম হ্যাঁ। এটা এই সানটা ধরলাম এবার ওটার ভিতরে ঢোকাতে হবে এটা কিছু করতে হবে না, এই H1টাকে দেখাতে হবে এখানে, যে এই ওয়ার্ডটা এখানে ও আচ্ছা তার কোনো কিছু আসবে। করতে হবে তাহলে দেখাবো কি করে, এটা তো হাইড হয়ে রয়েছে না, এটা তো আমরা ডিসপ্লে না করে দিয়েছি। তাহলে এখানে তোমার স্টাইল করতে হবে ডিসপ্লে বলে তাহলে একটা স্টাইল করতে হবে এখানে H1টাকে, তাহলে লিখবো স্টাইল স্টাইল ডট ডিসপ্লে ব্লক সেমিকোলন, অবশ্যই যে কপি করে এটা এখানে পেস্ট করি আর এটা ডিসপ্লে ব্লক হবে, this is 2 এটা হবে H2। তার মানে ঘটনা ঘটছে এখানে ইউজার এসে যদি ওকে তে ক্লিক করে তাহলে H1 দেখাবে, আর যদি ক্যান্সেলে ক্লিক করে তাহলে এটা দেখাবে। তাহলে ওকে করলাম, ইউ এগ্রি, তার মানে আমি স্বীকার করে নিয়েছি যে আমি পলিসি মানবো। আর যদি আমি ক্যান্সেল করি ডিসেবল, তাহলে সিম্পল একটা প্রেজেন্ট হয়ে যাবে। ওকে, তো অনেক সময় আমরা পপ আপ খোলে না নিচ থেকে টার্মস এন্ড কন্ডিশন থাকে, বা কুকি সিলেক্ট করলো কি করলো না, তো কুকি যদি বলে যে হ্যাঁ ইয়েস আই কনফার্ম, কুকি মেনে নিলাম, তাহলে কুকি সেট হবে, ক্যান্সেল করলে চলে যাবে। তো এটা ছিল তোমার কনফার্মের কাজ। তাহলে আমরা মোটামুটি যেটা সবসময় প্রয়োজন হয়, তো সেই চারটি জিনিস শিখে নিয়েছি, আমরা বাকিগুলো একটা একটা করে শিখবো। তো কি কি শিখেছি, অ্যালার্ট শিখেছি, তারপরে প্রম্পট, তারপরে শিখেছি হলো প্রিন্ট, প্রিন্ট শিখলাম, আজকে শিখলাম কনফার্ম। আর কনফার্ম কিভাবে কাজে লাগায়, ডিফেন্সের মাধ্যমে ভ্যালু ধরে আমরা কিন্তু কাজ করতে পারি। আর অ্যালার্ট কিন্তু শুধুমাত্র টেস্টিং পারপাস ইউজ হয়। তো টেস্টিং যে ঠিকঠাক কাজ করছে কিনা বা ভ্যালু এলো সেটা ফ্রম যে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি, সেটাকে আমরা আমাদের মতো কাজে লাগাতে পারি। আর প্রিন্টের মাধ্যমে যদি এই স্ক্রিনটা প্রিন্ট করতে চাই সেটা করতে পারি। আর কনফার্ম কি করে, যে ইয়েস নো ট্রু আর ফলস রিটার্ন করে, সেটার মাধ্যমে সমস্ত কিছু মিক্স করে আমরা কোনো কাজ করতে পারি। ওকে, তো আবার কনফার্ম ওইটার কাজে লাগে, ধরো পার্টিকুলার কোনো একটা জিনিস ডিলিট করতে চাইছি, তখন একটা কনফার্ম মেসেজ দেখে না উইন্ডোতে, আর ইউ শিওর, তাই না? তো ডিলিট করার আগে একবার মেসেজ দেখাবো, কারণ ডিলিট একবার যদি হয়ে যায় তো হয়ে গেল না, তো সেই জন্য তখন কিন্তু কনফার্ম কাজে লাগে। তো এতটুকুই থাক আজকে।